শফিক ব্লগ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শফিক সানি। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি গ্রামে। আর এই গ্রামটা নাকি তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এই গ্রামে বাংলার ঐতিহ্য টাঙ্গাইলের শাড়ি তৈরি করা হয়, যে শাড়ি কিনা আমাদের নারীদের অনন্য একটি পোশাক। আজকে এই গ্রামটি আপনাদের ঘুরে দেখাবো, পাশাপাশি এই গ্রামে কিভাবে টাঙ্গাইলের শাড়ি তৈরি করা হয় সেই বিষয়গুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। টাঙ্গাইল আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তর জনপদ হলেও মফস্বল শহর হিসেবে খুব একটা বড় নয়। ঢাকা বাংলাদেশের রাজধানী হলেও এই টাঙ্গাইলকে চমচম ও তাঁতের শাড়ির রাজধানী বলা হয়। ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর এই টাঙ্গাইলকে অনেকে অনেকভাবে চিনে থাকলেও সব কিছু ছাপিয়ে ঐতিহ্যবাহী তাঁতের শাড়ির কারণে টাঙ্গাইলের এই শহরকে নিয়ে গেছে উচ্চতার চরম শিখরে। টাঙ্গাইলের তাঁতের শাড়ি ভিডিও করার জন্য আজকে আমি চলে এসেছি চরপৌলি গ্রামে। শুধু চরপৌলি গ্রাম নয়, এই শহরে বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসতে তাঁতের শাড়ি তৈরি করার বিশাল কর্মযজ্ঞ। কিভাবে তাঁতের শাড়ি বানানো হয়, কিংবা এই কাজে সম্পৃক্ত কারিগররা কতটুকু সুযোগ সুবিধার মধ্যে দিন পার করছে, বা তাদের নরম হাতের ছোঁয়ায় তৈরি এইসব তাঁত পণ্যগুলো কোথায় বিক্রি হয়, তার সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এই গ্রামের প্রতিটি বাড়িতেই কিন্তু টাঙ্গাইলের তাঁতের শাড়ি বানানোর ফ্যাক্টরি রয়েছে। এই গ্রামটি জুড়েই কিন্তু সেই শিল্পের সাথে জড়িত এই গ্রামের সকল মানুষজন। এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এই খটখটানি শব্দ হচ্ছে, আর এগুলোই কিন্তু সেই টাঙ্গাইলের তাঁতের শাড়ি বানানোর ফ্যাক্টরি। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক তাঁত শিল্পের ইতিহাস। প্রাচীনকালে টাঙ্গাইলের তাঁতিরা মসলিন শাড়ি তৈরি করতেন। বর্তমানে টাঙ্গাইলের যে জামদানি ও বেনারসি তৈরি করা হয় তা মূলত মসলিনেরই উত্তরাধিকারী। টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিশ্বজুড়ে সমাদৃত। এই ঐতিহ্যবাহী শাড়ি টাঙ্গাইল জেলার তৈরি করা হয় বলে এর নামকরণ করা হয়েছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে তাঁত শিল্পের ব্যাপ্তি প্রসারিত হয়। এই শিল্পে জড়িত তাঁতিদের আদি নিবাস ছিল ঢাকা জেলার ধামরাই ও চৌহাট্টায়। তারা দেলদুয়ার ও সন্তোষ এলাকায় জমিদারদের আমন্ত্রণে টাঙ্গাইলে আসেন এবং এই শহরে তারা বসবাস শুরু করেন। শুরুতে তারা নকশাবিহীন কাপড় তৈরি করলেও 1923 সাল থেকে 1924 সালে তাঁতের কাপড়ের নকশা প্রবর্তন করে তারা তৈরি করে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি। এই শাড়ি তারা বাজিতপুর ও করটিয়া হাটে সপ্তাহে 2 দিন বিক্রি করে থাকেন। বিনে পেঁচা এটা তাতে চলে যাইব, তাতে আবার চবিকে আবার এটা সানাবা করবো, সানাবাইতে আবার তাতে যাইব, তাতে এটা কারিগর আবার কাপড় তৈরি করবো। 32টা তাঁত ছিল। 32টা তাঁতের ভিতরে 16টা বেচা হালাইছি। তার কারণ লক্ষ লক্ষ টাকা ঋণ এলাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য আছে না, যার ধরুন বেচা হলা দিছি। তখন ইদানিং আউটি যে বেচা লাগবো না তার কোনো কারণ নাই। তার কারণ হলো যে 10,500 টাকা কি 11,000 টাকা কি 12,000 টাকা কার্টন কিনছি, সেই সুতার কার্টনের দাম হচ্ছে 26,000 টাকা। আমরা সুতা কিনা যে দামে কিনে ওই দামে বিক্রি করা হারি না। প্রত্যেকটা জিনিসের দাম আগুনে লাগলে বাইরে গেছে বিদায় এই ব্যবসাটা আর চলতেছে না। এখন আমরা হতাশ হয়ে গেছে, কীভাবে কিছু খালি আল্লাহ আল্লাহ করি, এই তো আর ঘটনা। কী করি কাকা, এটা তো আমাদের টাঙ্গাইল শহরের নয়, শুধু সারা বাংলাদেশের একটা ঐতিহ্য। টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিশ্ব পরিচিত যাকে বলে, সেই পেশাটার সাথে আপনারা জড়িত। আপনাদের এই পেশায় সমস্যাগুলো কী কী বলেন তো? সমস্যার ভিতরেও তো জিনিসের দাম, যে দাম কাপড়ের নাগানি পড়ে সে দাম আমরা বিক্রি করতে পারি না, লস যায়। অতএব এই ব্যবসা আমরা আর করা হাঁটতেছি না। শ্রমিক নেই, ঘর দেন সম্পূর্ণ দেন, শ্রমিক নেই। এখানে কী কী তৈরি করেন আপনারা? শাড়ি কাপড়, তাঁতের টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইলের শাড়ি। কিন্তু এই শিল্পটা দিন দিন ধ্বংসের মুখে। হ্যাঁ, ধ্বংসের পথে। থাকবো না, ব্যবসা থাকবো না, যে তাল আরাম বলছে না এই ব্যবসা থাকবো না। এই গ্রামে কতগুলো তাঁত শিল্প আছে? এই ঘরে কত তাঁতবো অনেকটা জমরদা আছে তো, মেলা 200-250 তাঁতবো আছে, 200-250 আছে।
আপনি যে তাঁতের শিল্পের যে কারখানাটা দিয়েছেন, হ্যাঁ, এটা কত বছর ধরে এই কারখানাটা? 25 বছর, 25, 26, 27 বছর হয়েছে। কেমন চলছে এটা ব্যবসাটা? আগে ভালোই ছিল, এখন খুব খারাপ। কারণটা কি? কারণ কিনবার গেলে বেশি দেখে না নাকি, আর বেচতে গেলে কম দেবে আছে নাকি, তাতে আমার ঘরে পড়তাই আইসে না। আর মনে হয় যে আমার ঘরে এই কাপড়টা তো বাইরে আসতে গেতাইছে না, মনে হয় যে যা বিক্রি করি এদের চলে। কতগুলো মেশিন চলে আপনার? আমার 30টে। 30টা মেশিন? হ্যাঁ। এই যে ব্যবসাটা যদি আপনাদের এখান থেকে হারিয়ে যায়, আপনাদের খারাপ লাগবে না? খুবই খারাপ লাগবো। এইগুলো একদম প্রস্তুত হয়ে গেছে এই কাপড়গুলো, না? হ্যাঁ, এখন এগুলো আপনারা কি করবেন? প্যাকেটজাত করে তার বিক্রি বাজার করবেন। কাজ করে চুক্তিতে কিরকম? কিরম মনে করে যদি পিস মিল করে বাই করে আর দিতে পারি, তাহলে মনে করে মজুরি পাম। ওই যে মনে করে যে 6 পিস বোনাই লয় 300, 300, 350 হয়। এই দিয়ে আপনাদের সংসার চলে? চলবার চায় না তো। 4-5 জন ফ্যামিলিতে যারা আছে, খালি আমি বিলা করো না, অনেকে চলা হবো না। কত বছর ধরে করেন এই মনে করে এই তাঁত বোনাইতেছে বড় 30-32 বছর ধরে। আমাকে এই ফ্যাক্টরিতে মনে করে 12-13টা ফ্যামিলি এই জড়িত আছে। ইনকামের উপরে চলে? হ্যাঁ, 12-13টা ফ্যামিলি চলে। তিনি আসলে দীর্ঘ 32 বছর ধরে এই তাঁতের শাড়ি বুনে থাকেন। তাদের আসলে খুব কষ্টে চলে। এই শিল্পটাই কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্যপূর্ণ শিল্প, কিন্তু সেই শিল্পটা আজকে ধ্বংসের মুখে। কাঁচামালের দাম বৃদ্ধি থাকার কারণে মালিক পক্ষ যেমন টাকা পাচ্ছেন না, তেমনই পাশাপাশি তাদের যে মজুরি, সেই মজুরিটা কিন্তু বর্ধিত হচ্ছে না। তাদের সারা দিন এই তাঁতের শাড়ি বোনার পরে মোটামুটি 400-500 টাকা ইনকাম হয়, আর এই টাকা দিয়ে কিন্তু তাদের সংসারটা চালানো হয়। আপনি কি করতেছেন? এগুলো সুতার কাজ, না? এই সুতাগুলো আপনি এখানে সুতা তৈরি করতেছেন, পাশাপাশি এগুলো ফ্যাক্টরিতে পাঠাইবেন, না? টাঙ্গাইলের তাঁতের শাড়ি কদর বিশ্বজুড়ে সমাদৃত থাকলেও এই শিল্পটি আজ ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে। কেননা বহির্দেশের বদনজর আর আমদানিকৃত কাঁচামালের খরচ বেড়ে যাওয়ায় কিংবা উপযুক্ত বাজার মূল্য না পাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা। ফলে দীর্ঘদিনের ঐতিহ্য এই তাঁত শিল্প হারিয়ে যাচ্ছে এই গ্রাম থেকে। ভাই, আপনার এই তাঁত পল্লীটা আপনি বন্ধ রেখেছেন, কি কারণে বন্ধ রেখেছেন? বন্ধ রাখছি, আমাগর ব্যবসা ভালো না, ব্যবসায় লস খাইতেছি। ফ্যাক্টরি একটা ছিল, ওটা বন্ধ হয়েছে, এটাও বন্ধর দিকে আছে। মানে পরিস্থিতি খারাপ, জিনিসের দাম বেশি, হাটে গেলে কাপড় বিক্রি করতে পারি না, সব কিছুর দাম বেশি। এই পরিস্থিতিতে আমরা ব্যবসা চালাইতে পারছি না। এখন সরকারে যদি আমাদের কিছু সাহায্য করে তাহলে এটা হয়তো চালান যাইতে পারে। তাছাড়া আমাদের যে পরিস্থিতি, এভাবে তো আর চালাইতে পারবো না। আমাদের কষ্ট হয়, বাপ দাদার ব্যবসা যদি ব্যবসাটা হারায় যায়, এর জন্য আমরা খুব আছি যে ব্যবসার কি পরিস্থিতি, কি হাল, এইভাবে তো আর চলতে পারতেছি না। শাড়িটা বানাইছেন, এটা কি টাঙ্গাইলের? হ্যাঁ, টাঙ্গাইলের শাড়ি। হ্যাঁ, টাঙ্গাইলের শাড়ি, না? হ্যাঁ, টাঙ্গাইলের শাড়ি। যে আমি যে ফ্যাক্টরিতে হাঁটছি, এই ফ্যাক্টরিতে কিন্তু অনেক মেশিন, দেখুন প্রতিটা মেশিনই বন্ধ রয়েছে। আসলে তাদের এই নানান প্রতিকূলতার কারণেই কিন্তু তাদের এই ব্যবসাটা এখন থমকে যাচ্ছে। জিনিসপত্র যেমন দাম বেড়েছে, তেমন শ্রমিকের বড় অভাব। সব কিছু মিলিয়ে এই শিল্পটা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে। এখন এই শিল্পটা চালিয়ে নেওয়াই কিন্তু তাদের পক্ষে অনেকটা কঠিন হচ্ছে। ঐতিহ্যবাহী এই শিল্পকে রক্ষা করার জন্য সরকারের পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের নজর দেওয়া এক্ষুনি জরুরি, নয়তোবা বিলীন হয়ে যেতে পারে বাংলার ঐতিহ্য তাঁত শিল্প। এই হলো একদম পরিপূর্ণ শাড়ি, না? এগুলো এখন প্যাকেটজাত করবেন, তারপর এগুলো মার্কেটে সাপ্লাই দিবেন, নাকি? হ্যাঁ। এক একটা শাড়ি তাহলে কত টাকা করে পিস আপনারা পাইকারি বিক্রি করেন? আমরা 300 থেকে 310 টাকা, 20 টাকা, এর মধ্যে আমরা শাড়িগুলো বিক্রি করি।
বানাইতে পারি ধরেন 8টা 10টা 6টা ঠিক নাই, আমি কাজ করে দিব, আর যদি না করি তাহলে আমার দিব না, ঠিক আছে? তাহলে প্রতিদিন কত টাকা ইনকাম হয় আপনার? 300 হয়, 400 হয়, 450 হয়, কিছু কিছু দিন 500 হয়, আবার দেখা যায় যে কিছুদিন না হয়, মানে কাজ না করলে নাই, আর 200 হয়, এরকম। বন্ধুরা, টাঙ্গাইলের তাঁতপল্লী থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।